সোনালি, আমি প্রেগনেন্ট। কয়েকদিন ধরে মাথা ঘুরায় আর বমি হয়। আজকে প্রেগনেন্সি টেস্ট করিয়েছি, ফলাফল পজিটিভ এসেছে। এখন আমি কি করব বুঝতে পারছি না। আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। আসিফ ফোন তুলছে না। এসব তুই কি বলছিস? তোর মাথা খারাপ হয়ে গেছে? এখনও তোদের বিয়ে হয়নি। আসিফ ভাই সব কিছু জানে? আসিফ ভাই যদি সব কিছু না জেনে থাকে তাহলে তুই তাড়াতাড়ি আসিফ ভাইয়াকে খবর দে, আর যত তাড়াতাড়ি পারিস বিয়ে করে নে। তোকে আমি বলেছিলাম যত যাই করিস না কেন বিয়ের আগে কোনো উল্টাপাল্টা কাজ করিস না, তবু তুই আমার কথা শুনলি না। আসিফ ভাইয়া যদি তোকে বিয়ে না করে তখন কি করবি? আমি কিছু বুঝতে পারছি না, আমার মাথা কাজ করছে না। আসিফ আমাকে সারাদিন বলতো, তুমি আমাকে ভালোবাসো না, তুমি আমাকে বিশ্বাস করো না, তোমার উপরে শুধু আমারই অধিকার, দুদিন পরে তুমি আমার বউই হবে, এসব বলে আমার মাথা নষ্ট করে দিয়েছিল। এখন আমি কি করব আমি বুঝতে পারছি না। বাবা মা যদি জানতে পারে তাহলে আমার আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় থাকবে না। বিয়ের আগে এসব কাজ করে তুই একদম ঠিক করিসনি। মানুষকে এত সহজে বিশ্বাস করতে হয় না, সে যতই তোর কাছের মানুষ হোক না কেন। এখন তোকে আমি একটা উপায় বলে দিতে পারি, সেটা হচ্ছে তোরা যত তাড়াতাড়ি পারিস বিয়ে করে নে। বিয়েটা হয়ে গেলে তোর মান সম্মান রক্ষা হবে। আমাকে যা বলেছিস বলেছিস, এসব কথা বাইরে বলা দরকার নেই। মানুষ তোর দুঃখের কথা শুনে তোর আড়ালে মজা নেবে, হাসাহাসি করবে। এখন আমি কি করব সোনালি? আসিফ আমার ফোন তুলছে না, আমার হাত পা কাঁপছে। তুই আমার কথা শোন, আগে এত চিন্তিত হোস না। তুই আসিফ ভাইয়াকে ফোন করে তোর বাসায় ডেকে নিয়ে আয়। ভাইয়া আসলে সামনাসামনি সবকিছু খুলে বলবি, ঠিক আছে? রূপা বান্ধবী সোনালির কথা মতো আসিফকে কল করে তাদের বাসায় আসতে বলল। একটু পরে আসিফ রূপাদের বাসায় চলে আসলো। আসিফকে দেখে সোনালি অন্য রুমে চলে গেল। আসিফ রূপার পাশে বসে হাসতে হাসতে বলল, কি হয়েছে? আমাকে এত জরুরি তলব করে ডাকা হলো কেন? আমাকে বুঝি খুব মিস করছিলে, তাই আমাকে ফোন দিয়ে ডেকে নিয়ে আসলে? আসিফ, একটা কাজ হয়ে গিয়েছে, আমি তোমাকে কি করে বলবো বুঝতে পারছি না। কিন্তু তুমি যদি এখন আমাকে গ্রহণ না করো তাহলে আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় নেই। আরে কি হয়েছে সেটা তো বলবে। এত বাজে কথা বলো কেন? তুমি মারা গেলে আমার কি হবে? আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। কথাগুলো বলতে বলতে আসিফ রূপার হাত ধরল। রূপা আসিফের থেকে হাত ছাড়িয়ে নিয়ে বলল, আসিফ, আমি প্রেগনেন্ট। তুমি বুঝতে পারছো? বিয়ের আগেই আমি প্রেগনেন্ট। এটা যদি সমাজের লোক জানে তাহলে আমাকে বাঁচতে দিবে না, আমার বাবা মা মরে যাবে। তুমি প্লিজ তোমার আম্মুকে বলো যেন আমাদের বিয়েটা তাড়াতাড়ি করিয়ে দেয়, আর আমাদের যেন মেনে নেয়। রূপার কথা শুনে আসিফ রূপার থেকে একটু দূরে সরে আসলো। অবাক হয়ে বলল, এসব তুমি কি বলছো? তোমার মাথা খারাপ হয়ে গেছে? আমি এখনো পড়াশোনা করি, চাকরি বাকরিও করি না, আর এখন আমি কি করে বিয়ে করব? আর আমার আম্মু কিছুতেই মেনে নেবে না। আমি তোমাকে এখন বিয়ে করতে পারবো না। তুমি বাচ্চাটা নষ্ট করে ফেলো। তুমি এসব কি বলছো? আমি মা হয়ে নিজের বাচ্চাকে কিভাবে মেরে ফেলবো? প্লিজ আমার সাথে এমন করো না। আমার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না। তুমি না বলেছিলে তুমি আমাকে ভালোবাসো? বিয়ে করলে তুমি আমাকে বিয়ে করবে, তাহলে কেন তুমি আমার সাথে এমন করছো? প্লিজ তুমি আন্টিকে বলো, আন্টি যেন আমাদের মেনে নেয়। তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? তোমার মতো বাজে মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। যে মেয়ে ভালোবাসা প্রমাণ করতে গিয়ে আমার সব কথা শুনে, না জানি আর কতজনের কথা তুমি এভাবে শুনেছ। তুমি কি করে ভাবলে তোমার মতো বাজে মেয়েকে আমি বিয়ে করব? রূপা রেগে আসিফের গালে থাপ্পড় বসিয়ে দিল। চিৎকার করে বলে উঠল, আমি তোমার সাথে নিজের জেচে রিলেশন করতে গিয়েছিলাম? আমি কুকুরের মতো তোমার পিছনে পিছনে ঘুরেছিলাম, নাকি তুমি আমার পিছনে কুকুরের মতো ঘুরেছিলে? আমি তো তোমাকে বলি নাই তুমি আমার সাথে রিলেশন করো। তুমি নিজে আমার সাথে রিলেশনে জড়ালে, আমাকে প্রেমের ফাঁদে ফেললে, ইমোশনাল ব্ল্যাকমেইল করলে, আর এখন সব দোষ আমাকে দিচ্ছ। আমাকে বাজে মেয়ে বললে। আমাকে বাজে মেয়েটা বানিয়েছে কে? তুমি তোমাকে বাজে মেয়ে বানিয়েছো। তুমি যদি আমাকে বিয়ে না করো আমার থেকে খারাপ কেউ হবে না। আমি কিন্তু তোমাদের বাসায় গিয়ে উঠবো। আমার যদি জেল খাটতে হয় আমি জেল খাটবো, তবুও তোমার মতো বাজে মেয়েকে আমি বিয়ে করব না। তুমি আমার বাসায় যাবে, তোমার বাবা মার সম্মান নষ্ট হবে, লোক জানাজানি হয়ে যাবে, তখন আমার কিছুই হবে না। আমার বিয়ে দুদিন পর সব ঠিকঠাক হয়ে যাবে, মাঝখান থেকে তুমি তোমার বাবা মাকে হারাবে। তাই ভালো ভালোই বলছি, বাচ্চাটা নষ্ট করে ফেলো। আর আজকের পর থেকে তুমি আমার সাথে কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করবে না। ভালো থেকো, আসছি। কথাগুলো বলে আসিফ চলে গেল। রূপা কান্নায় ভেঙে পড়ল। রূপার কান্নার আওয়াজ পেয়ে সোনালি রুম থেকে বেরিয়ে আসলো। রূপাকে কান্না করতে দেখে চিন্তিত হয়ে বলল, তুই এভাবে কান্না করছিস কেন? প্লিজ এভাবে কান্না করিস না, সবকিছু ঠিক হয়ে যাবে। ভাইয়া তোকে বিয়ে করবে বলেছে না, দেখিস ভাইয়া তোকে ঠিক বউয়ের মর্যাদা দিয়ে ভাইয়ার বাসায় নিয়ে যাবে। আসিফ আমাকে বিয়ে করবে না সোনালি, ও জেল খাটবে তবু আমাকে বিয়ে করবে না। আমাকে বাচ্চা নষ্ট করে ফেলতে বলেছে। এখন আমি কি করব বুঝতে পারছি না। আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় নেই রে সোনালি। একদম বাজে কথা বলবি না। আত্মহত্যা সব সমস্যার সমাধান হতে পারে না। আত্মহত্যা করলে তুই এই কালো হারাবি, ও কালো হারাবি। শুধু শুধু একটা বাজে ছেলের জন্য তুই কেন তোর নিজের জীবন বিসর্জন দিবি? আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আল্লাহ তাআলা এখন তোকে যতটুকু কষ্ট দিচ্ছেন তার থেকে দ্বিগুণ সুখ তোর কপালে এনে দিবে। আমি জানি এই সময়টা ধৈর্য ধরা কতটা কষ্টকর। একটু ধৈর্য ধরে থাক, তোর কষ্টের ফল ঠিকই পাবি।
আর আসিফ ভাইয়েরও বিচার হবে। আল্লাহ তার উপরে গজব নাজিল করবে। একটা মেয়ের সাথে রিলেশন করলো, মাঝপথে এসে হাত ছেড়ে দিয়ে চলে গেল। তার যদি বিয়ে করার যোগ্যতাই নাই, তাহলে রিলেশন করতে এসেছিল কেন? ওর নামে নারী নির্যাতনের মামলা ঠুকে দিতে ইচ্ছে করছে। রূপা আর কিছু বলতে পারল না, কান্নায় ভেঙে পড়ল। বিয়ের আগে কোনো ছেলেকে বিশ্বাস করে নিজের সবটুকু দিয়ে ভালোবাসা উচিত নয়। তার রূপা হাড়ে হাড়ে উপলব্ধি করতে পারছে, ভালোবাসলে যে নিজের সবকিছু উজাড় করে ভালোবাসতে হবে তার কোনো মানে নেই। ভালোবাসলে দূর থেকেও ভালোবাসা যায়। একটা ভুল সারা জীবনে কান্না হয়ে দাঁড়াতে পারে কয়েক বছর পর। রূপা, কোথায় তুমি? আজকে আমার একটা বন্ধু আসবে। ওই বন্ধুর স্ত্রীটা না খুব বাজে। আমার বন্ধুর বাড়ি গাড়ি টাকা পয়সা সব বন্ধুর বউয়ের নামে করে নিয়েছে। শুনলাম ওর বউয়ের নাকি 5 বছরের প্রেম ছিল, কিন্তু ছেলে গরিব, তাই জন্য মেয়ের বাবা মা আমার বন্ধুর সাথে বিয়ে দিয়েছে। ও মেয়ে কি করেছে জানো? আগের প্রেমিকের সাথে এখনো যোগাযোগ রেখেছে। আস্তে আস্তে বন্ধুর সবকিছু নিজের নামে করে নিয়েছে। সবকিছু যখন বন্ধুর বউয়ের নামে হয়ে গেল, বন্ধুর বউ তার প্রেমিককে বাসায় ডেকে নিয়ে আসছে। নিয়ে এসে আমার বন্ধুকে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিয়েছে। কেমন বেয়াদব মেয়ে বলো তো? নিজের স্বামীর সবকিছু নিজের নামে করে নিয়ে প্রেমিকে বিয়ে করে নিল। আমার বউ এমন হলে আমি খুন করে ফেলতাম। আমার বন্ধু তো কিছুই বলতে পারেনি, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছে, আর সুরসুর করে বেরিয়ে আসছে। পুলিশকেও জানায়নি, একটা কেসও করবে না। বোকা ছেলে, কিছুই করে নাই। ওইসব মেয়েগুলোই ভালো থাকে জানো, যারা ছেলেদের সাথে প্রতারণা করে। আর যেসব মেয়েগুলো মন দিয়ে ভালোবাসে তারা প্রতারণা ছাড়া আর কিছুই পায় না। তুমি কি আমার উপর রাগ করেছো? আমি কিন্তু সব মেয়েদের উদ্দেশ্য করে বলিনি, আমি শুধু আমার বন্ধুর বউকে উদ্দেশ্য করে বলেছি। আমিও রাগ করার মতো কোনো কথা বলি নাই। আমিও সব মেয়েদের কথা বলি নাই, কিছু কিছু মেয়েদের কথা বলেছি যারা একটা ছেলেদের মন প্রাণ দিয়ে ভালোবাসে। মেয়েটা যখন ছেলেটার প্রতি দুর্বল হয়ে যায়, তখন ছেলেটা মাঝপথে মেয়েটাকে ছেড়ে পালিয়ে যায়। আমিও তোমাকে ভালোবাসি। আমি কি তোমাকে ছেড়ে পালিয়ে গেছি? তুমি এমন কথা কেন বললে? তুমি এমন কথা বললে আমার অনেক কষ্ট হয় রূপা। আমি অনেক ভাগ্যবান যে আমি তোমার মতো স্বামী পেয়েছি। তুমি আমার সব কিছু জেনে শুনে আমাকে গ্রহণ করেছো, এটাই আমার কাছে অনেক। আমাদের বিয়ে হয়েছে কতগুলো বছর হয়ে গেল, কিন্তু তুমি আমার অতীত নিয়ে একটা কথাও শোনাও নেই। তোমার মতো স্বামী যেন প্রতিটা ঘরে হয়। আমি তোমাকে ভালোবাসি, তোমার অতীতকে নয়। তাই তোমার অতীতে কি হয়েছে সেসব নিয়ে কথা বলে তোমাকে কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না। এখন এসব কথা বাদ দাও। অতীতের কথা মনে হলে তুমি কষ্ট পাবে। তুমি রান্না বসিয়ে দাও, আমার বন্ধু এসে খাবে। আর ও কয়টা দিন আমাদের বাসায় থাকবে, একটা চাকরি পেলে চলে যাবে। রূপা আর কোনো কথা বলল না, রান্নাঘরে চলে গেল। একটু পরে দরজার কলিং বেল বেজে উঠল। তাসের গিয়ে দরজা খুলে দিল। দরজার বাইরে গম্ভীর মুখ করে দাঁড়িয়ে আছে আসিফ। তাকে দেখে তাসের বলল, বাইরে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে আয়। আসিফ কোনো কথা বলল না, চুপচাপ বাসার মধ্যে প্রবেশ করল। রূপা, কোথায় তুমি? তাড়াতাড়ি এসো, আমার বন্ধু চলে এসেছে, এসে সাক্ষাৎ করে যাও। তাসেরের ডাক শুনে রূপা রান্নাঘর থেকে ড্রয়িং রুমে আসলো। আসিফকে দেখেই মুখটা রক্তিম বর্ণ ধারণ করলো। রাগে পুরো শরীর জ্বলে যাচ্ছে। রূপা তুমি? তাসের, তুই রূপাকে বিয়ে করেছিস? তুই রূপা সবকিছু জানিস? না জেনে শুনে তুই কেন রূপাকে বিয়ে করেছিস? ওর মতো বাজে মেয়েকে তুই কেন বিয়ে করতে গেলি? মেয়ের কি অভাব ছিল? তুই রূপাকে চিনিস? রূপা তোকে কি করলো? রূপা একটা বাজে মেয়ে। যে মেয়ে বিয়ের আগে প্রেগনেন্ট হয়, সে মেয়েকে তুই বিয়ে করতে কিভাবে পারিস? তোর মন মানসিকতার তারিফ করতে হয়। সত্যি, আমার মন মানসিকতার তারিফ করতে হয়। না হলে তোর মতো বিয়ের আগে মেয়েদের আবেগ ভালোবাসা অনুভূতি নিয়ে খেলার পরে যখন জানতে পারে যে মেয়েটা প্রেগনেন্ট, তখন মাঝপথে ছেড়ে চলে গেছে। এমন মেয়েকে পবিত্র বন্ধনে আবদ্ধ করে বিয়ে করেছে। তাতে আমার মন মানসিকতা খারাপ হয়ে গেল? তুই ভাব, কার মন মানসিকতা খারাপ? তাসেরের কথা শুনে আসিফের মাথা নত হয়ে গেল। আসিফ কি বলবে ভেবে পেল না। ভেবেছিলাম তোকে এখানে কিছুদিন রাখবো, কিন্তু তুই এসে রূপাকে অপমান করে কাজটা ঠিক করিসনি। তোর বউ তোর সাথে একদম উচিত কাজই করেছে। তোর মতো ছেলেদের জন্য এমনটাই হওয়া উচিত। এখনই আমার বাসা থেকে বেরিয়ে যা। তুই কোথায় থাকবি এটা আমি দেখব না। কথাগুলো বলে আসিফকে বের করে দিয়ে দরজা লাগিয়ে দিল। তাসের আসিফকে বের করে দিয়ে রূপার দিকে তাকালো। রূপা তাসে তৃপ্তির হাসি হাসল। বড় ছেলে মারা গেছে 1 মাস হয়ে গেছে। রুমি রান্না করছে, সে 2 মাসে প্রেগনেন্ট। বৌমা, আমি তোমাকে সাহায্য করছি। না না মা, করতে হবে না, আপনি বসুন গিয়ে। বসেই তো থাকি সারাদিন, তুমি তো একা হাতেই সব করো। এইটুকুনি কাজ আমি একাই করতে পারবো মা। কত ভালো তুমি। আল্লাহ তোমাকে এভাবে শাস্তি কেন দিল মা? কেন অকালে আমার ছেলেটাকে নিয়ে নিল? বলতে বলতে কেঁদে ফেলে মমতা। রুমিরও কান্না পায়। মা থাক না, এসব কথা তুলে আর কি হবে, শুধু শুধু দুঃখ বাড়বে। মমতা চোখের পানি মুছে নেয়। মা, ভাইয়া কল করেছিল, আমাকে যেতে বলেছে। যাব আমি, কিছুদিন থেকে আসি। না না, একদম যাবে না তুমি। তোমার ভাইয়া তোমাকে আবার বিয়ে দিয়ে দিবে, তার জন্য ছেলে খুঁজছে। আপনি কি করে জানলেন? আমাকে বলেছে সে, আর তোমাকে রাজি করাতে বলেছে। তুমি বিয়ে করো না মা,
তুমি আমাদের ছেড়ে যেও না। রুমিকে জড়িয়ে ধরে বলে মমতা। আমি বিয়ে করব না মা, আপনাদের ছেড়ে কোথাও যাব না, নিশ্চিত থাকেন। রাতে ডিনার শেষে সিমি আর মমতা বসে আছে। রুমি নামাজ পড়তে গেছে। মা, এভাবে কতদিন চলবে? তুমি মেয়েটাকে কেন যেতে দিচ্ছ না? ওর কি ভবিষ্যৎ নেই? এই সংসারে থেকে ভাবি কেন নিজের ভবিষ্যৎ নষ্ট করবে? কি বা বয়স ভাবির? বুঝতে পারছি, কিন্তু মনটা ওকে যেতে দিতে চাইছে না। ভীষণ ভালোবেসে ফেলেছি মেয়েটাকে। ভালোবাসলে তো হবে না মা, তোমাকেই ভাবিকে রাজি করাতে হবে বিয়ের জন্য। আচ্ছা দেখি মা, দেখি না, যেভাবেই হোক তুমি রাজি করাবা। ভাবির বিয়ে হলে ভাইয়া স্মৃতি ভুলতে পারবে, নতুনভাবে বাঁচতে পারবে, সুন্দর একটা জীবন পাবে, ভালো থাকবে ভাবি। এরই মধ্যে চলে আসে রুমি। কি গল্প করছো তোমরা? তোমাকে নিয়ে কথা বলছিলাম ভাবি। তাই? কি কথা? ভাবি, ভাইয়া মারা গেছে বেশ কিছুদিন হয়ে গেছে। আমরা জানি তুমি তার স্মৃতি নিয়ে খুব কষ্টে বেঁচে আছো, কিন্তু আমাদের ভালো রাখার জন্য সারাক্ষণ মুখে হাসি টেনে রাখো। ভাবি, আমরা চাই তুমিও সুন্দরভাবে বাঁচো, তোমারও সুন্দর একটা সংসার হোক, মন থেকে ভালো থাকো। আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি সিমি। তুমি প্লিজ বিয়ের কথা বলো না। তা বললে তো হয় না রুমি। কতকাল আর আমাদের জন্য করবে তুমি? তোমারও তো নিজের জীবন গোছানো উচিত। কতটুকুই বা বয়স তোমার? বলতে বলতে মমতার চোখে পানি চলে আসে। আমার জীবন গোছানো মা, আমি আপনাদের সাথেই থাকতে চাই। এভাবেই ভালো আছি আমি। বিয়ে তো একবারই হয় মা। তুমি আমার কথা রাখবে না রুমি? আমি তোমার শাশুড়ি, তোমাকে বলছি। আমি নিজে তোমার বিয়ে দেব, তোমার কোনো কথা শুনতে চাই না। মা আপনি? আর কোনো কথা শুনতে চাই না আমি। মমতা চলে যায়। রুমি কেঁদে ফেলে। ভাবি কেঁদো না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। কতকাল একা থাকবে তুমি? কতটুকুই বা বয়স তোমার? এভাবে জীবন চলবে না ভাবি। আমি তোমাদের সাথে থাকতে চাই। আমরা আছি তোমার সাথে ভাবি, সারা জীবন পাশে থাকবো। রাতে সালমা সোহেলের রুমে যায়। সোহেল পড়ছিল। বাবা পড়ছিস? সোহেল বই বন্ধ করে সোজা হয়ে বসে। সালমা সোহেলের পাশে বসে। কিছু বলবে মা? বাবা রাগ করবি না তো? মায়ের কথা শুনবি? হ্যাঁ মা, বলো তুমি, এত ফর্মালিটি করতে হবে না। তোর ভাইটা মরে গেছে। রুমিকে আমি খুব ভালোবাসি। তুইও দেখিস কিভাবে আগলে রাখে আমাদের, কত ভালোবাসে। এই মেয়েটাকে বাড়ি ছাড়া করতে মন চাইছে না, কিন্তু রুমির ভাই উঠে পড়ে লেগেছে তাকে বিয়ে দেওয়ার জন্য। মা, ভাবির বয়স অল্প, তাকে তো আবার বিয়ে করতেই হবে। সে কতকাল এখানে থাকবে? আমাদের জন্য তার জীবনটা কেন নষ্ট করবে? হ্যাঁ, সেটা তো আমি বুঝতে পারছি। বলছিলাম কি, তুই বিয়ে করবি রুমিকে, তাহলে ও সারা জীবন আমাদের সাথে থাকতে পারবে। আমি? হ্যাঁ তুই। দেখতে তো রুমি মাশাল্লাহ, তোর কি তাকে পছন্দ না? মা, আমি ওনার থেকে ছোট। তাতে কি, মায়ের আবদার ফেলিস না বাবা। তুই বিয়ে করতে রাজি হয়ে যা, বাড়ির লক্ষ্মী বাড়িতেই থাকুক। উনি কি রাজি হবে? আমি রাজি করাবো। সোহেল কথা বলে না। সালমা খুশি হয়ে যায়। তার পরের দিন বিয়ের তোড়জোড় শুরু হয়ে যায়। রুমি আসে সোহেলের রুমে। সোহেল বসে বসে ফোন দেখছিল। আসবো? হ্যাঁ, আসুন। রুমি ভেতরে ঢুকে সোহেলের পাশে বসে। মায়ের কথায় রাজি হয়েছ না? দেখো, বিয়েটা 2 দিনের জন্য না, সারা জীবনের জন্য। মায়ের কথা শুনে নিজের জীবনটা নষ্ট করবে? পরে কিন্তু ভীষণ আফসোস করতে হবে তোমার। বন্ধুদের সামনে মুখ দেখাতে পারবে? সবাই যখন বলবে সোহেল তুই নাকি তোর বিধবা ভাবিকে বিয়ে করেছিস, তখন কি জবাব দিবে? তারপর জানো তো, আমি প্রেগনেন্ট। এটা কাউকে বলিনি, কারণ ওনারা হয়তো বাচ্চাটা নষ্ট করে দিতে বলবে, যেটা আমি পারবো না। সোহেল রুমির কথা শুনে মুচকি হাসে। এতক্ষণ সত্যি ভাবছিলাম বিয়ে করা আমার উচিত হবে কিনা, কিন্তু এখন মনে হচ্ছে বিয়েটা না করলেই নয়। আমার বন্ধুরা মেয়েদের সাথে ফ্লার্ট করে বেড়ায়, কত সিনিয়র আপুকে প্রপোজ করে। আমি এসবের ধারা কাছে নেই। আমি আমার ভাইয়ের বাচ্চার বাবা হতে চাই। এতে আমার বিন্দুমাত্র লজ্জা করবে না, মাথা ছোট হবে না, বরং সারা জীবন ভালো লাগবে। সোহেলের কথা শুনে রুমির চোখে পানি চলে আসে। তুমি ভুল করছো। আমি ঠিক করছি, আমি আপনাকেই বিয়ে করতে চাই। বিশ্বাস করুন, আমি আপনাকে ভালো রাখবো, খুব সুখে রাখবো। আমি আমার ভাইয়ের অংশকে অন্য কোথাও যেতে দিতে পারি না। সে তার বাবার বাড়িতেই বেড়ে উঠবে, সে তার চাচাকেই বাবা বলে জানবে। আপনাদের দায়িত্ব আমার। তারপর বিয়ে হয়ে যায় ওদের। বিয়ের দিন সবাই জানতে পারে রুমির প্রেগনেন্সির কথা। সবাই ভীষণ খুশি হয়। বিয়ের পরে রুমি সোহেলের কেয়ার দেখে বুঝতে পারে সে ভুল মানুষকে বিয়ে করেনি। বয়সে ছোট হলেও সোহেল খুব কেয়ারিং। কোনো আফসোস নেই সোহেলের চোখে মুখে। পুরুষ মানুষ তো এমনই হওয়া উচিত। ভাইয়া, আমাকে কিছু টাকা দিও।
সৈকতের ভাই কিছু বলার আগে ভাবি মুনিয়া বাজখাই গলা জিজ্ঞেস করলো, টাকা দিয়ে কি করবে? কিছু থিওরি বুক কিনতে হবে। সেদিনে টাকা দিলাম, আজকে নতুন কিছু লাগবে। টাকা কি গাছে ধরে নাকি? যখন চাইবে তখনই পেয়ে যাবে। মনে হচ্ছে তোমার ভাই গাছের টাকা নিয়ে বসে আছে, ছাকে দিলে টাকা পড়বে। আমার লাগবে বলেই চাচ্ছি ভাবি, না লাগলে বেহুদার টাকা চাই না। কত টাকা উপার্জন করে তোমার ভাইয়ের কাছে জমা করেছো? নিত্যদিন এসেছে টাকা চাও? সংসার খরচ বলতেও তো কিছু আছে। তুমি তোমার নানা বাহানে রোজ টাকা চাও। তোমার ভাইয়ের সংসার কি করে চালায়, কত কষ্ট করে উপার্জন করে, তাতে তোমার কিছু আসে যায় না। এক এক দিন এক এক ফর্দ নিয়ে তুমি হাজির হও। আমি রোজ রোজ কোথায় টাকা চাইলাম ভাবি? 4-5 দিন আগে টাকা চাইলাম। বইগুলো গুরুত্বপূর্ণ, প্রয়োজন বলে আজ চাইলাম। বয়স তো কম হয়নি, পড়াশোনার পাশাপাশি একটা জবের চেষ্টা তো করতে পারো। তাহলে প্রতিদিন ভিখারির মতো ভাইয়ের কাছ থেকে হাত পাততে হয় না। চেষ্টা করছি, পেলে ভাইয়ের কাছে টাকা চাইব না। সে কবে থেকে শুনে আসছি চাকরির জন্য চেষ্টা করছিস, আজ অব্দি জুটাতে পারলি না। পারলি কে এত কথা সহ্য করতে হতো? ভাইয়ের খাড়া বসে আরাম করে খেতে পারলে কে বা চায় কষ্ট করে চাকরি করতে? তা অবশ্য ভুল বলনি, ভাইয়ের টাকা আরাম করে খায় তো, তাই বাইরের পৃথিবী টের পায় না। সৈকতের চোখটা টলমলো করে ওঠে। ভাবির কথাই খারাপ লাগে না, সে পরের মেয়ে বলতে পারে, কিন্তু নিজের ভাইয়ের মুখে এসব কথা শুনলে নিজেকে ঠিক রাখতে পারে না। অনেক বেকার থেকেছ, এবার একটা চাকরির ব্যবস্থা করে আমাদের রেহাই দাও। চাকরি পেলে তোমাদের সব শোধ করে দেব। ঋণ শোধ করার দরকার নেই, বাসা ছেড়ে দিলে চলবে। তাও করব, চিন্তা করবেন না। মুনা চোখ কপালে তুলে তার স্বামীকে উদ্দেশ্য করে চেঁচিয়ে উঠল, দেখেছো দেখেছো, এখনো 2 পয়সার মুখ দেখেনি, আমাদেরকে টাকার গরম দেখাচ্ছে। চাকরি পেলে আমাদেরকে না জানি কত কি শোনাবে। এখন টাকা দিতে পারবো না, ঘরে বাজার নেই, বাজার করতে হবে। কথাটা আগেই বলে দিলেই পারতে, শুধু শুধু এতগুলো অপমান করার প্রয়োজন ছিল না। কথা তো চটাং চটাং ভালোই বলতে পারো, এত যখন আর্থিক সমস্যা তখন নিজে কামাই করো বাবু। শুধু আমার বেলায় আসলে ভাইয়ের টাকা থাকে না, তা আমি জানি। আফসোস নেই, দিন সবার খারাপ যায় না, ভালো দিন আমারও আসবে। আমি আসলে ভুলে গিয়েছিলাম, বিয়ের পরে ভাই পর হয়ে যায়। সৈকত একদমই কথাগুলো বলে 1 মিনিটও দাঁড়ালো না, দ্রুত পায়ে নিজের রুমে চলে গেল। মুনা চেঁচিয়ে বলল, দেখেছো দেখেছো, কত বড় স্পর্ধা! তোমার খেয়ে তোমার পরে আবার তোমাকেই কথা শুনিয়ে গেল। একবার ভাবে না যে বাসা থেকে বের করে দিলে যাওয়ার জায়গা নেই, মুখের উপর কথা শুনিয়ে দেয়। তাই তো দেখছি, কবেই বাসা থেকে বের করে দিতাম, শুধু বাবার কথাই পারি না। তোমার বাবার এত কথা শুনতে হবে? বের করে দাও। প্রত্যেকদিন খাইয়ে পড়িয়ে এত কথা সহ্য করতে পারবো না। ওকে বের করে দিলে বাবা আমার নামে সম্পত্তি লিখে দেবে না। পাগল হয়েছি আমি? ওর জন্য নিজের সম্পত্তি হারাবো? তাহলে কি আর করার বলো, চাকরি না হওয়া অব্দি বসিয়ে বসিয়ে খাওয়াবো। কিছুদিন ধৈর্য ধরো, এত বড় লাভ পেয়ে গেলে ধৈর্য ধরা সমুচিত নয় কি? তুমি যা ভালো মনে করো তাই। আমি শুধু আল্লাহর কাছে বলবো এ আপদ যেন দ্রুত বিদায় হয়। অফিসে দেরি হয়ে যাবে, চাটা দিয়ে দাও। তুমি বসো, আমি এক্ষুনি যাচ্ছি। মুনা রান্নাঘরের দিকে ছুটল। দুপুরের সময় সৈকতের দরজায় জোরে করাঘাত করছে কেউ। সৈকত ঘুম চোখে দরজা খুলে দেখে মুনা। কিছু বলবেন ভাবি? বলার জন্য এসেছি। বলুন। এ ভর দুপুরে দরজা আটকিয়েছ কেন? পড়তে বসেছিলাম। তুমি কি এবার বিসিএস পরীক্ষা দিবে? জি ভাবি। বেহুদা ভাইয়ের টাকাগুলো নষ্ট করার ধান্দা। যেই পড়াশোনা সে আবার বিসিএস দেবে। আমার বোন এত ট্যালেন্টেড, সে বিসিএস পরীক্ষা টিকতে পারল না। তুমি কি করবে? দেখি আল্লাহ কপালে কি রেখেছে। অনেক পড়াশোনা করেছ, এবার যাও লন্ড্রি থেকে তোমার ভাইয়ের শার্ট প্যান্টগুলো নিয়ে আসো। এই দুপুরবেলা? কোনো সমস্যা? বিকেলে যাই ভাবি, এখন রোদের মধ্যে যেতে ইচ্ছা করছে না। এছাড়া কিছু থিওরি পড়া বাকি আছে, সেগুলো শেষ করতে হবে। আমি এখন বলেছি মানে তোমার এক্ষুনি যেতে হবে, এত পড়াশোনা করতে হবে না। চান্স তো পাবেই না, শুধু শুধু টাকা গচ্ছা যাবে। চান্স পাবো কি পাবো না সেটা পরীক্ষার পর দেখা যাবে। কথা কম বলো, জলদি যা বলেছি তাই করো। আমি যেতে পারবো না। মুনা তেলে বেগুনে জ্বলে উঠল, তেজি স্বরে বলল, আমাদের খেয়ে পরে আমাদের কথারই মূল্য নেই? মুখের উপর বলে দেয় আমি যেতে পারবো না। আমার জামা কাপড় হলে একটা কথা ছিল, নিজের ভাইয়ের টানতে যাবে সেখানেও সমস্যা। বিনা পয়সা রাত নেই দিন নেই ফাই পরমেশে খাটান, এর বিনিময়ে দুটো খেতে দেন, এরপরও কথায় কথায় খাওয়ার খোটা দেন কেন? খাওয়ার মালিক কি আপনি নাকি আল্লাহ? এত যখন বড় বড় কথা মুখ থেকে বের হয় তাহলে বাসা থেকে চলে যাচ্ছ না কেন? তোমায় কি কেউ ধরে রেখেছে? পরীক্ষাটা শেষ হোক, এ জাহান্নামে একদিনও থাকবো না। পায়ের উপর পা তুলে অন্ন ধ্বংস করে, একটু কাজ করতে বলে জাহান্নাম হয়ে যায়। আপনার সাথে কথা বলে মুড নষ্ট করার ইচ্ছা নেই আমার, কথা বলাটাই বেকার। সৈকত বিরক্তি নিয়ে ঠাস করে দরজাটা আটকে দিল। এতে মুনা আরও চটল, চিৎকার করে বলল, আসুক আজ সাহেব বাসায় আসুক, দুধকলা দিয়ে ভাইকে পুষে কি বিনিময় দিচ্ছে তা আমি দেখাবো। সৈকত সেদিকে নজর না দিয়ে টেবিলে পড়তে বসল। আজ দুপুরে যে তার খাবার জুটবে না তা সে ভালো করে জানে। মনে মনে বলল, একবার শুধু পরীক্ষাটা হোক, এরপর জীবনে ত্রিসীমানায় পা দিব না।
রাতে সাক্ষাৎ ফিরতে মুনা হাউমাউ করে কেঁদে উঠল। স্ত্রীকে এভাবে কাঁদতে দেখে কাঁধের ব্যাগ রেখে এগিয়ে এসে জিজ্ঞেস করল, কি হয়েছে মুনা, তুমি কাঁদছো কেন? আমি এই বাসায় থাকবো না। কেন, কি হয়েছে? তোমার ভাই বাসাতে থাকলে আমি কিছুতেই থাকবো না। হয় তোমার ভাই থাকবে, না হয় আমি। দুজন একসাথেই বাড়িতে থাকা সম্ভব নয়। আহা, কি হয়েছে বলবে তো? সৈকত কি বলেছে তোমায়? তুমি না থাকলে আমার সাথে অনেক বাজে ব্যবহার করে, আজ কত কথা শুনিয়েছে, অপমানও করতে ছাড়েনি। আমি শুধু বলেছিলাম লন্ড্রি থেকে তোমার শার্ট প্যান্টগুলো নিয়ে আসতে। সাক্ষাৎ রাগে লাল হয়ে গেল। রাগে গজগজ করতে করতে বলল, এত বড় সাহস ওকে কে দিয়েছে? আমার বাসায় থেকে আমার বউকে কথা শোনায়? আজ ওর খবর আছে। রেগে মেগে সাক্ষাৎ রুম থেকে বেরিয়ে গেল। ড্রয়িং রুমে এসে জোরে জোরে ডাকতে লাগলো, সৈকত, ওই সৈকত, কোথায় তুই? সৈকত পড়ার টেবিল ছেড়ে ধীরে ধীরে সামনে এগিয়ে এসে জিজ্ঞেস করল, কি হয়েছে ভাইয়া? কি হয়েছে তুই জানিস না? জানলে নিশ্চয় জিজ্ঞেস করতাম না। তোর ভাবিকে কি বলেছিস? এতক্ষণ অবধি তোমার না জানার কথা নয়, আসার পর নিশ্চয় সব বলে দিয়েছে। সাথে আরো মশলাপাতি মেখে আমাকে কলুষিত করেছে, তাও জানি। সাক্ষাৎ রেগে ভাইয়ের গালে একটা চড় বাড়ল। তা দেখে মুনা মনে মনে খুব খুশি হলো। সৈকত গালে হাত দিয়ে নিচু স্বরে বলল, একটা দিলে কেন, আরো 4-5টা দাও। তোমার আদরের বউর কথা শুনেনি, আমাকে আরো কতগুলো চড় মারার কথা। বিয়ের পর থেকে বউর কথায় উদ্বোস করলে ভাইকে চোখে বিষ মনে হবেই। জাদু করেছে না? মুনা খেপা বাঘিনীর মতো সামনে এগিয়ে এসে বলল, শুনলে তো তোমার ভাই কি বলল? তোর সাহস মাত্রাতিরিক্ত বেড়েছে। আমার বাসায় থেকে আমার খেয়ে পড়ে আমার উপর কথা বলিস? আছি তো এই ফুটানি। ভাইয়ের বাসায় থাকলে সকাল সন্ধ্যা এমন খোঁড়া শুনতে হয়, তাও জানতাম না। ভাবি তোমায় কোন মন্ত্রপুত জল খেয়েছে গো? আমায় একটু বলো, আমি একটু খাওয়াই। বছর ঘুরতে না ঘুরতেই আমার ভাইয়ের মনটা যে ঘুরিয়ে ফেলেছে, সেটা নিশ্চয়ই অনেক শক্তিশালী মন্ত্র পড়া জল হবেই। আমি তোমায় মন্ত্রপুত জল খেয়েছি সাক্ষাৎ? আর কি কি শোনাবে তুমি আমায়? তোমার ভাই আমাকে জানোই তা বলে, তুমি সেগুলো কানেও নাও না। মিথ্যা বলেন ভাবি, কোথায় কানে নেয় না? সারাদিন রাত কানের কাছে ভাইয়ের নামে বিষ ঢেলে আমার ভাইকে বিষাক্ত করে ফেলেছেন। যদি কানে না নিত তাহলে কি বিষাক্ত হতো? সাক্ষাৎ চোখ লাল করে বলল, ব্যাস, অনেক সহ্য করেছি, আর নয়। তোকে আমার বাসায় রাখবো না, তুই এক্ষুনি বের হয়ে যা। তাহলে তো তোমার সম্পত্তি হাত থেকে ফুসকে বেরিয়ে যাবে। সাক্ষাৎ আমতা আমতা করে বলল, মানে? মানে তুমি ভালো করে জানো। সৈকত একটু থেমে করুণ স্বরে বলল, যে ভাই আমার জন্য নিজের ক্যারিয়ার করতে চায়নি, সেই ভাইকে দেখে আমি অবাক হই। বউর কথা কি সুন্দর করে নাচে, সত্য মিথ্যা যাচাই না করে চোখ বন্ধ করে বউর কথা বিশ্বাস করে নেয়। বউকে ভালোবাসা ভালো, তবে অন্ধ ভালোবাসা নয়। তোমার বউ তোমাকে তোমার পরিবার থেকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে, যা তুমি টের পেয়েও বোঝার চেষ্টা করছো না। এর ফল ভালো হবে না ভাইয়া। আমার ভালো মন্দ নিয়ে তোকে চিন্তা করতে হবে না, তুই বরং তোর ভালো মন্দ নিয়ে চিন্তা কর। ঠিক আছে, আমার ভালো মন্দ চিন্তা করতে বলছো, আমি বাসা ছেড়ে বেরিয়ে যাচ্ছি। জলদি যাও, এখনো বসে আছো কেন? হ্যাঁ, যাচ্ছি। সৈকত তার রুমে গিয়ে ব্যাগ গোছাতে লাগলো। সাক্ষাৎ সেদিকে যেতে নিলে মুনা আটকে দিয়ে বলল, যেতে দাও ওকে। তোমার কি মাথা খারাপ? ওকে যেতে দেব? ও চলে গেলে আমার ভাগের সম্পত্তি হাতছাড়া হয়ে যাবে। বাবা বলে দিয়েছে, যদি সৈকত বাসায় গিয়ে আমার নামে একটা নালিশ দেয়, তাহলে আমি আমার প্রাপ্য সম্পত্তি থেকে বঞ্চিত হব। বাবা এক কথার মানুষ, যা বলবে তাই করে। বলো কি? তোমায় না সেদিন বললাম, তুমি ভুলে গেছো? তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও, ওকে আটকাও। সাক্ষাৎ মুনা দুজনেই দৌড়ে সৈকতের রুমে চলে গেল। সৈকত ততক্ষণে তার সব কিছু গুছিয়ে ফেলেছে। সাক্ষাৎ মিষ্টি সুরে বলল, ভাই, আমাদের মধ্যে যাওয়ার হয়েছে, সব ভুলে যা। এর জন্য বাসা ছাড়ার কি দরকার আছে? সৈকত তাচ্ছিল্যের সুরে বলল, তুমি একটু আগে বললে বাসা ছেড়ে দিতে। রাগের মাথায় বলে ফেলেছে, বাদ দাও না সৈকত। গিরগিটি এত দ্রুত রং বদলায় না, যত দ্রুত আপনারা বদলান। এখন সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার ভয়ে আমাকে রাখতে চাচ্ছেন, অথচ কাল আবার এমন ঘটনা পুনরাবৃত্তি করবেন। আমার ধৈর্য শক্তি এমনিতেই কম, আর এত নাটক সহ্য করতে পারবো না। আমার এখন নিরিবিলি পরিবেশে পড়াশোনা করা প্রয়োজন। আসি, আল্লাহ হাফেজ। সৈকত ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে পড়ল। সাক্ষাৎ মুনা শত চেষ্টা করেও ওকে আটকে রাখতে পারল না। সাক্ষাতের মাথায় হাত, এবার তার হাত থেকে সম্পত্তি খসেই যাবে। রাফি জুসের গ্লাসে যত্ন সহকারে বিষ মেশাচ্ছে তার গার্লফ্রেন্ডকে মারার জন্য। এমন সময় রাফিদের বাসার কাজের মেয়েটা রাফির গ্লাসে বিষ মেশানোর ব্যাপারটা দেখে ফেলে। সে পর্দার আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখতে লাগলো রাফি বিষ মেশানোর জুসটা কাকে খাওয়ায়। রাফির গার্লফ্রেন্ড রাফিদের বাসার ড্রয়িং রুমের সোফার উপরে বসেছিল। তখনই রাফি জুস হাতে ড্রয়িং রুমে আসে। রাফিকে দেখে কথা সুন্দর একটা হাসি উপহার দিল। রাফি, তুমি বলেছিলে আজকে তোমার বড় ভাইয়ের সাথে আমার পরিচয় করিয়ে দিবে। তোমার বড় ভাইয়া কোথায়? তাকে তো দেখছি না। তোমার সাথে একা বাসায় থাকতে আমার কেমন জানি লাগছে। আমি আগে কখনো তোমার সাথে ফাঁকা বাসায় দেখা করিনি, তাই একটু নার্ভাস ফিল করছি। আগে তুমি আমাকে কখনো ফাঁকা জায়গায় নিয়ে যাওনি তো,
তাই আমার একটু অস্বস্তি হচ্ছে। আমি কি তোমাকে অন্য কোথাও নিয়ে এসেছি নাকি? আমি তোমাকে নিজের বাসায় নিয়ে এসেছি। তুমি ভয় পেও না। এতগুলো দিন ধরে আমার সাথে রিলেশনে আছো, আমাকে ভরসা করো না? তাহলে আমাকে কেমন ভালোবাসলে তুমি? তোমার বিশ্বাসের মূল্য দেওয়ার জন্য তোমার কোন কথা আমি রাখি না বলো? তোমার মনের মতো হয়ে চলার চেষ্টা করি। আমি তোমাকে কোনো রকম বাজে কথা বলেছি? নিরিবিলি পরিবেশ পেলে কখনো বাজে প্রস্তাব দিয়েছি? তোমাকে বন্ধুর বাসায় নয়, সোজা নিজের বাসায় নিয়ে এসেছি। তোমাকে বিয়ে করবো বলে ভাইয়ের সাথে পরিচয় করাতে নিয়ে এসেছি। তুমি ভয় পাচ্ছ কেন? তুমি যদি ভয় পাও আমাকে বলতে পারো, আমি তোমার থেকে দূরে দূরে থাকবো। আমি কিন্তু বাসায় একা নেই, আমার কাজের মেয়েটাও আছে। আমার বাসার কাজের মানুষটা কিন্তু ছেলে না, সে একজন মেয়ে। তাই তোমার ভয় পাবার কোনো কারণ নেই। তুমি আর বেশি কথা বলো না, অনেক দূর থেকে এসেছো। এই জুসটা খেয়ে নাও, তোমার অনেক ভালো লাগবে। আমি জুস খেতে পছন্দ করি না, এটা তুমি ভালো করেই জানো রাফি। তবুও কেন আমার জন্য জুস বানিয়ে নিয়ে এসেছো? তুমি যদি আমাকে এতই ভালোবাসো তাহলে তোমার বাসায় তোমার ভাইয়া কোথায়? তোমার ভাইয়া বাসায় নেই, তুমি আমাকে ফাঁকা বাসায় কেন নিয়ে এসেছো? আমি এখনই তোমার বাসা থেকে বের হয়ে যাব। কথাগুলো বলেই কথা উঠে চলে যাচ্ছিল, কিন্তু রাফি কথাকে আটকালো না। সে ভালো করে জানে কথা তার সাথে মজা করছে, কিছুদূর গিয়ে আবার ফিরে আসবে। রাফির ভাবনার মাঝে কথা মলিন মুখ করে এসে রাফির সামনে দাঁড়ালো। অভিমানী মুখ করে রাফিকে উদ্দেশ্য করে বলল, তুমি এত খারাপ কেন? আমি চলে যাচ্ছিলাম, তুমি আমাকে আটকানোর প্রয়োজন মনে করলে না? কেমন ভালোবাসো তুমি আমাকে যে নিজের কাছে ধরে রাখতে চাও না? আমি তোমার জীবন থেকে চলে গেলে তুমি অনেক খুশি হবে, তাই না? আমি তোমাকে কিভাবে আটকাই বলো? আমাদের বাসায় কেউ নেই, তুমি একা থাকতে ভয় পাচ্ছ। আমি তোমাকে কষ্ট পেতে দিতে পারি না, তাই তোমাকে যেতে দিচ্ছি। ভাইয়ের অফিসে জরুরি কাজ পড়েছিল, তাই ভাইয়া আমাদের অপেক্ষা না করে অফিসে চলে গেছে। লতাকে যাবার সময় বলে গিয়েছে ভাইয়া না আসা পর্যন্ত আমরা যেন ভাইয়ের জন্য অপেক্ষা করি। তুমি যদি কষ্ট পাও তাই আমি ভয়ে কিছু বলতে পারিনি। কথাগুলো বলেই মলিন মুখ করে ফেলল রাফি। রাফির মলিন মুখের দিকে তাকিয়ে কথার মায়া হলো। সে রাফির পাশে বসে রাফির হাতে হাত রেখে ধীর কণ্ঠে বলে, তুমি সিরিয়াস হয়ে গিয়েছো কেন? আমার রাগের মূল্য তোমার কাছে কতখানি সেটা আমার থেকে ভালো কেউ জানে না। এই ফাঁকা বাসায় পেয়েও তুমি আমাকে স্পর্শ করছো না। নিঃসন্দেহে তোমাকে ভরসা করা যায়, সেজন্য তোমাকে আমি এতটা ভালোবাসি। তুমি মন খারাপ করো না, আমি ভাইয়া না আসা পর্যন্ত অপেক্ষা করব। তোমার জন্য এতগুলো দিন অপেক্ষা করতে পেরেছি, বাকি দিনগুলো অপেক্ষা করতে পারবো না? তুমি মন খারাপ করো না, তুমি মন খারাপ করলে আমারও মন খারাপ হয়ে যায়। কথার কথা শুনে রাফি রহস্যময় হাসি হাসলো। মনে মনে তাচ্ছিল্য করে বলতে লাগলো, তোর মতো মেয়েকে কে বিয়ে করবে? আমাকে অনেক জ্বালিয়েছিস, আমাকে কলেজে সবার সামনে অপমান করেছিস। তুই কি ভেবেছিস আমি সবকিছু ভুলে তোর প্রেমে অন্ধ হয়ে গেছি? তোর প্রেমের সাগরে সাঁতার কাটছি? আমি রাফি সবকিছু এত সহজে ভুলি না। তোর এমন অবস্থা করব তুই সমাজে মুখ দেখাতে পারবি না। আজকে তোকে শিক্ষা দেওয়ার জন্যই আমি এখানে নিয়ে এসেছি। তুই ভাবলি কি করে তোর মতো অহংকারী মেয়েকে আমি বিয়ে করব? আমি রাফি, আমার জন্য হাজার হাজার মেয়ে পাগল। আমার সাথে এক রাত কাটানোর জন্য মেয়েরা লাইন ধরে থাকে, সেখানে তুই আমার বউ হতে চাস? কোনো যোগ্যতা আছে আমার বউ হবার? আজকে তোকে নষ্ট করে ছেড়ে দেব। কথাগুলো ভাবতেই তৃপ্তির হাসি ফুটে উঠল রাফির ঠোঁটে। রাফিকে একা একা হাসতে দেখে কথা ভ্রু কুঁচকে ফেলল। সন্দিহান দৃষ্টিতে রাফির দিকে তাকিয়ে আছে। কথাকে তাকিয়ে থাকতে দেখে রাফির হাসি বন্ধ হয়ে গেল। এই যে মশাই, পাগল হয়ে গেলেন? ওভাবে একা একা হাসছেন কেন? দিনে দুপুরে আপনাকে ভূতে ধরলো নাকি? দেখুন, আমি কিন্তু ভূতে ভয় পাই না, তাই আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। আপনি আপনার বাসার কাজের মেয়েকে আমার কাছে ডেকে নিয়ে আসুন, আমি তার সাথে গল্প করতে চাই। ভূত ধরেনি, ধরেছে একটা পেতনি, অসম্ভব সুন্দর একটা পেতনি, যাকে দেখলে আমার মন ভালো হয়ে যায়, যে আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে। তাকে দেখে আমি হাসছি। এখন দেখছি আমার সাথে আরও একজন পাগল হয়ে গেছে। তুমি থেকে সোজা আপনিতে চলে গিয়েছে। ভূত কি শুধু আমার একাই ধরেছে নাকি তাকেও ধরেছে? আমাকে কোনো ভূতে ধরেনি, আমি তো ভালোবেসে আপনি বলে ডেকেছি। তুমি আমার, তাই তোমাকে আমি যা ইচ্ছে খুশি ডাকতে পারি। আমার যখন রাগ হবে তখন আমি তোমাকে তুই করে বলবো। যখন আমাকে তুমি ভালো রাখবে তখন আমি তোমাকে তুমি করে ডাকবো। যখন আমার অনেক অভিমান হবে আমি তোমাকে আপনি বলে ডাকবো। অনেক ডাকাডাকি হয়েছে, এখন আর বেশি কথা শুনতে চায় না। তুমি আমার কথা শুনছো না, আমি কিন্তু রেগে যাচ্ছি। এই জুসটা খেয়ে নাও, এই জুসটা তোমার শরীরের জন্য অনেক উপকার। কড়া রোদের মধ্যে এসেছো, জুস খেলে শান্তি লাগবে। আমি চাই না তুমি আমার জন্য অসুস্থ হয়ে যাও। তুমি আমার জন্য অসুস্থ হয়ে গেলে তোমার বাবা মা যদি আমাকে বলে আমার মেয়ের এই অবস্থা হলো কিভাবে, তখন আমি তোমার মা বাবাকে কি জবাব দেবো বলো? আমার জন্য তোমার কোনো ক্ষতি হোক এটা আমি চাই না। তোমাকে জুসটুকু খেতেই হবে। এতে তুমি আমার উপর রাগ করলে করবে,
দাদা আমি ভয় পাই না, আমার কষ্ট হলেও আমি মানিয়ে নেব। পর্দার আড়াল থেকে সবকিছু শুনছিল লতা। এতক্ষণ সবকিছু সহ্য করতে পারলেও এটা যেন সে সহ্য করতে পারল না। কথাকে কিভাবে বাঁচাবে বুঝতে পারছে না। মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে, বুদ্ধিরা সব জোট বেঁধে পালিয়েছে। এখন বসে থাকলে চলবে না, যে কোনো উপায়ে কথাকে বাঁচাতে হবে। সে একটা মেয়ে হয়ে একটা মেয়ের জীবন অকালে ছড়ে যেতে দিবে না। তার ছোট স্যার যে এতটা খারাপ মানুষ সে আগে জানতো না। আগে যদি জানতো তাহলে কখনোই এ বাসায় কাজ নিত না। লতা কোনো উপায় না পেয়ে কাউকে একটা ফোন করে কথা বলতে শুরু করলো। আপনি কোথায়? তাড়াতাড়ি বাসায় চলে আসুন। রাফি একটা মেয়েকে নিয়ে অনেকক্ষণ যাবৎ বাসায় এসেছে। সে মেয়েটিকে বিষ দিয়ে মারতে চাইছে। যে কোনো মূল্যে মেয়েটিকে বাঁচাতে হবে। আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। আমি কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না, তাই বাধ্য হয়ে আপনাকে ফোন করলাম। আপনি যেখানেই থাকুন না কেন, আপনি সব কাজ ফেলে তাড়াতাড়ি বাসায় চলে আসুন। না হলে রাফিকে পুলিশ ধরে নিয়ে যাবে। পরিবারের মান সম্মান সবকিছু শেষ হয়ে যাবে। এতগুলো বছর ধরে এই বাসার লবণ খাচ্ছি, তাই এই বাসার খারাপ আমি চাই না। ভালো চাই জন্যই কথাটা আপনার কানে দিলাম। এখন আপনি ভালো বুঝবেন আপনি কি করবেন না করবেন। মেয়েটাকে বাঁচাতে হবে। মেয়েটাকে বাঁচানোর আমি চেষ্টা করতে থাকি। ততক্ষণে আপনি চলে আসুন। রাখছি। কথাগুলো বলেই লতা কল কেটে দিল। আমি জুস খাবো না। অনেকক্ষণ ধরে তো নাটক দেখছি। জুস খাবে না মানে? তোকে জুস খেতেই হবে। তোর সাথে ভালো মানুষই দেখিয়ে লাভ নেই। ভাইয়া চলে আসার আগে তোকে নষ্ট করতে হবে। তুই আমাকে কলেজের সবার সামনে অপমান করেছিলি, তোকে এত সহজে মাফ করে দেব? আজকে তোর অহংকার সব কিছু শেষ করে দেব। এসব তুমি কি বলছো? আমার কোনো ক্ষতি করো না। আমি তো তোমাকে ভালোবেসেছিলাম। তুমি এভাবে আমার সরলতার সুযোগ নিলে। কথা আর কিছু বলতে পারল না। রাফি কথার দিকে এগোতে যাবে, তখনই কারো গম্ভীর কণ্ঠে ভেসে আসলো, আর যদি একবার সামনের দিকে এগিয়েছিস তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। তোকে নিজের ভাই বলে পরিচয় দিতে আমার ঘেন্না হচ্ছে। আমার ভাই হয়ে তুই এত বড় নিকৃষ্ট কাজ করতে পারিস তা আমার কল্পনারও বাইরে ছিল। তোকে নিয়ে আমার অনেক গর্ব ছিল, তোকে আমি অনেক বিশ্বাস করতাম। তুই আমার বিশ্বাসের মূল্য এভাবে দিলি? মেয়েটার যদি কিছু হয় তোকে আমি ছাড়বো না। এ মেয়ে, তোমার বাসায় বাবা মা নেই? একটা ছেলের সাথে ফাঁকা বাসায় চলে আসলে? আপনার ভাই আমাকে বলেছে আমাকে আপনার সাথে দেখা করিয়ে নিয়ে যাবে। সে আমাকে নাকি আগামী মাসে বিয়ে করবে। তাই আমি আপনার ভাইয়ের সাথে এসেছি। আপনার ভাই এত বড় খারাপ মানুষ আমি আগে জানতাম না। ভাইয়া আমাকে মাফ করে দাও, আমি আর কখনো এমন ভুল করব না। কথা আমাকে কলেজে সবার সামনে অপমান করেছিল, থাপ্পড়ও মেরেছিল। আমি সেই রাগ থেকে কথাকে নষ্ট করতে চেয়েছি। তোর মতো কুলাঙ্গারের জায়গা আমার বাসায় নেই। তুই এখনই আমার বাসা থেকে বের হয়ে যা। কথাগুলো বলেই রাফিকে বাসা থেকে বের করে দিল হাবিব। রাফি দরজার বাইরে দাঁড়িয়ে কান্না করতে লাগলো। প্রতিশোধের নেশা মানুষকে ধ্বংস করে দেয়। প্রতিশোধ নয়, ক্ষমা করে দেওয়াই হচ্ছে শ্রেষ্ঠ প্রতিবাদ। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাকের ঝোল করবে কবিতা? কতদিন হয়েছে খাই না। চলন্ত ফ্যানের দিকে তাকিয়ে মৃদুস্বরে বলে মিহাল। নিজ হাতে সেলাই করা নকশি কাঁথাগুলো আলমারিতে ভাঁজ করে রাখছিল কবিতা। স্বামীর মুখে এমন কথা শুনে একবার তাকালো। 2 বছর হয়েছে মিহাল শয্যাশায়ী হয়েছে। ঘরে বসে নকশি কাঁথা সেলাই করে বিক্রি করে সংসার চলে কবিতার। ঘরে দুমুঠো চাল ছাড়া কিছু নেই। বাড়িওয়ালি প্রতিদিন ভাড়ার জন্য তাগেদা দিচ্ছে। কবিতা স্বামীর পাশে বসে বলে, আজ কাঁথাগুলো বিক্রি করতে পারিনি। ভেবেছিলাম কাঁথাগুলো বিক্রি করে তোমার জন্য ওষুধ নিয়ে আসবো, তার হলো না। ঘরে চালও নেই, কিভাবে ইলিশ মাছ কিনি তুমিই বলো। মিহাল কবিতার চোখের দিকে তাকিয়ে আছে। কবিতার বয়স বেশি হয়নি। এই বয়সে সংসারের ভার কাঁধে তুলে নিয়েছে। তবে মিহালের যত্নে ত্রুটি রাখে না। বছর 2 আগে সিএনজি করে বাড়ি ফেরার পথে অ্যাক্সিডেন্ট হয় বাসের সাথে। তারপর থেকেই শয্যাশায়ী মিহাল। কবিতা, সুখের কথা ভেবে তোমার পরিবার আমার হাতে তুলে দিয়েছিল তোমায়, অথচ তুমি সুখের সন্ধানই চিনো না। আলোর আধারের খেলায় ক্লান্ত হয়ে গেছো। তোমার জীবনটা অনেক বাকি। একটা বিয়ে করে নাও। তোমার জায়গায় যদি আমি থাকতাম, তুমি বিয়ে করতে? তাহলে আমাকে কেন বলছো? মিহালের মাথায় হাত রেখে বেরিয়ে গেল কবিতা। কবিতা দরজা ভিড়িয়ে বাড়িওয়ালির ঘরের দিকে গেল। দরজা খুলে কবিতাকে দেখে চোখ মুখ কালো হয়ে যায় কলির। রাগান্বিত গলায় বলে, ভাড়া এনেছেন? দিন। আপা, ভাড়া দিতে আসিনি। আলু আছে? আমাকে 2টো আলু দিতে পারবেন? যতটুকু নরম ছিল তার থেকে তেজ নিয়ে বলে, 5 মাসের ভাড়া পাবো, কবে দিতে পারবেন বলুন। এমন করতে থাকলে কিন্তু বাড়ি থেকে বের করে দিব। আর কয়েকটা দিন অপেক্ষা করুন, ঠিক দিয়ে দেব। আমি এত কিছু বুঝি না। আগামী মাসের ভিতরে সমস্ত ভাড়া পরিশোধ করে বেরিয়ে যাবেন। কলি একটু শান্ত হলে কবিতা বলে, আপা 2টো আলু হবে? আমি দিয়ে দিব। দিতে হবে না, ভাড়া দিয়ে বিদায় হলেই খুশি। রেগে রান্নাঘরে গেল কলি। প্রায় দিনই কবিতা কাঁচা বাজার নিতে আসে। ছোট ছোট 2টো আলু এনে কবিতার হাতে ধরিয়ে দিল। কবিতা আলু 2টো নিয়ে ঘরে ফিরে এলো।
আলু দুটো এতটাই ছোট, দুটো এক মুঠোতেই নেওয়া যায়। কষতে শুরু করেছে। পচা গন্ধ কবিতার নাকে ঢুকেছে। কবিতা উপায়হীন হয়ে আলু দুটো সিদ্ধ দিল। ভর্তা করে স্বামীকে নিয়ে দুমুঠো খাবে। বিকেলে নকশি কাঁথা সেলাই করছিল কবিতা। তাড়াতাড়ি সেলাই করতে গিয়ে সূচ ফুটল হাতে। সূচ ফোটার তীক্ষ্ণ দাগ কবিতার হাতে অহরহ রয়েছে। নিত্যদিনই এমন সূচের আঘাত কবিতা সহ্য করে। দরজায় করাঘাত পড়ল। স্বামীর ঘুম ভাঙবে ভেবে তাড়াতাড়ি দরজা খুলতে গেল কবিতা। দরজার ওপাশের মানুষটিকে দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না কবিতা। কবিতার প্রাক্তন প্রেমিক সাবিত। সাবিতও কবিতাকে দেখে চমকে গেছে। কিছুক্ষণ তাকিয়ে থেকে কবিতা বলে, তুমি এখানে কবিতা? কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ। তোমার খবর কি? বিয়ে করেছো? ভালো, আমি তোমাকেই বেসেছিলাম। তোমাকে পাবো না বলে বিয়ে করে দেবদাস হয়ে যাব, এমনটা কিন্তু আমি নই। কবিতা একটু হাসার চেষ্টা করে। বিয়ে হয়নি বলে দেবদাস হয়ে যাওয়ার মতো ছেলে সাবিত নয়। সর্বদা মিষ্টি মিষ্টি কথা বলে কবিতার মন গলিয়ে রাখত এককালে। কবিতা ও সাবিতের ভালোবাসা পরিবার থেকে মেনে নেয়। বিয়ের আগের দিন জানা যায় বাবা হওয়ার ক্ষমতা নেই তার। সাবিতের সাথে বিয়েতে অসম্মত জানায় কবিতার পরিবার। একই দিনই কবিতার সাথে মিহালের বিয়ে দিয়ে দেয়। কবিতার সুখের কথা ভেবে সাবিত বিদেশে চলে যায়। সাবিত সৌজন্য হেসে বলে, মিহাল কোথায়? দেখা করাবে না? সে এখন আর কারোর সাথে দেখা করতে চায় না। প্যারালাইজড হয়ে গেছে। তুমি তো সবই জানো। তোমার আর আমার জীবন তাহলে একই পথে চলছে, কি বলো? তুমি তো চিকিৎসা করতে দেশের বাইরে গিয়েছিলে, বিয়ে করেছো, সংসার করছো। আমার পথে নেই। ব্যবসার কাজে গিয়েছিলাম। বাবা মায়ের ইচ্ছাতেই বিয়ে করেছে ঠিকই। সব মেয়ে কি ভালোবাসার পাগল হয়? কিছু মেয়ে টাকারও পাগল হয়। আমি যাকে বিয়ে করেছি সে টাকার পাগল। এই বাড়িটা তাকে লিখে দিয়েছি। মাঝে মাঝে সময় করে এসে দেখে যায়। তোমরা ভাড়া দিতে পারো না, এটা শোনার পর এখানে এসেছি। নিজের কাছে অপরাধী মনে হলো কবিতার। কি লাভ হলো সেদিন সাবিতকে ফিরিয়ে দিয়ে? এজন্যই বলে রিভেঞ্জ অফ নেচার। কবিতা সাড়া না পেয়ে সাবিত বলে, কোলের মুখে শুনেছি তুমি খুব ভালো সেলাই করতে পারো। তোমার সেলাই করা নকশি কাঁথা আমার কাছে বিক্রি করবে? কবিতা ব্যথিত হলেও সংসারের কথা ভেবে নকশি কাঁথা আনতে গেল। সকালে ভাঁজ করে রাখা নকশি কাঁথাগুলো নিয়ে এলো। আপনার যেটা ভালো লাগে নিন। সাবিত খুলে না দেখে সবগুলো গুছিয়ে নিল। ওয়ালেট থেকে টাকাগুলো কবিতার দিকে এগিয়ে দিয়ে বলল, আমি কোলের সাথে কথা বলবো, তোমাদের ভাড়া দিতে হবে না। আমাকে আপনার ভিখারি মনে হয়? আপনার ভাড়া ঠিক পরিশোধ করে দিব। সাবিত অপমানিত বোধ করে চলে গেল। সকাল থেকে বৃষ্টি হচ্ছে। রাত বেড়েই চলেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে অন্ধকারে তলিয়ে গেল সবকিছু। কবিতা রান্নাঘরে গেল মোমবাতি খুঁজতে। অন্ধকার সহ্য করতে পারে না মিহাল। ঘরের ভিতরে শুয়ে থাকা মিহাল চিৎকার করে উঠল, কবিতা কোথায় তুমি? কবিতা রান্নাঘর থেকে ছুটে এসে বলে, কি হয়েছে? ভয় করছে? এই তো আমি। আমার দিন ফুরিয়ে এসেছে কবিতা, আমি বোধহয় আর বাঁচবো না। একদম এসব বলবে না। তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে? মিহাল দেয়ালের দিকে তার অঙ্কন করা পেইন্টিংগুলোর দিকে তাকিয়ে আছে। মিহাল বরাবর ছবি আঁকতে ভালোবাসত। এখনো মাঝে মাঝে ছবি আঁকে। রং কিনতে টাকা খরচ হয় বলে প্রতিদিন অঙ্কন করতে পারে না। মিহালের গভীর দৃষ্টিতে কবিতা প্রচণ্ড ভয় পেয়ে জানালা বন্ধ করে দিল। পর্দা দিয়ে ঢেকে দিল ঘর। উদ্বিগ্ন হয়ে মিহাল বলে, পর্দা কেন ঢেকে দিলে? আমি যে কিছু দেখতে পারছি না কবিতা, পর্দা সরিয়ে দাও, জানালা খুলে দাও। মিহালের শ্বাস নিতে সমস্যা হচ্ছে। বিছানায় শুয়ে কাতরাচ্ছে। কবিতা একটা কাগজ দিয়ে বাতাস করতে শুরু করলো মিহালকে। ক্রমশ অস্থির হয়ে উঠছে মিহাল। কবিতার চোখে অশ্রু টলটল করছে। প্রিয়জনের কষ্ট সহ্য করতে পারছে না। অন্ধকার আকাশ আলোকিত করবে কিভাবে? মিহালের মাথায় হাত বুলিয়ে শান্ত করতে করতে বলে, শান্ত হও, আমার কথা শোনো। আকাশে কোনো মেঘ নেই। সকাল হয়ে যাবে এক্ষুনি। সূর্য উঠে তোমার জানালা দিয়ে উকি দিয়ে তোমাকে চাইবে। তুমি এমন ছটফট করলে সে উঠবে না, তোমার সাথে রাগ করবে। মিথ্যে বলো না কবিতা, তুমি চাও না আমি একটু প্রাণ ভরে শ্বাস নিই? তাহলে খুলে দাও, আমার শ্বাস বন্ধ হয়ে আসছে। চোখ জোড়া বন্ধ করতেই পানিটুকু গড়িয়ে নিচে পড়ল কবিতার। পর্দা সরিয়ে জানালা খুলে দিল। এক দমকা হাওয়া প্রবেশ করে কবিতার মুখে লাগলো। মিহাল কেসে উঠল। এক আলোর রেখা কবিতার মুখে পড়ল। উত্তেজিত হয়ে বাইরে তাকিয়ে ফানুসের সন্ধান পেল কবিতা। মিহালকে শান্ত করার শেষ অবলম্বন খুঁজে পেল। দেখো মিহাল, আকাশটা পরিষ্কার হয়ে গেছে। সূর্য উঠেছে। মিহালের ঝাপসা চোখ খুলে ফানুসকে স্পষ্ট দেখতে পেল না। পেল এক আলোর সন্ধান। কবিতার কথা বিশ্বাস করে নেয়। এত তাড়াতাড়ি সকাল হয়ে গেল? এত তাড়াতাড়ি কই? কতক্ষণ বিছানায় শুয়ে ছটফট করেছ। অতঃপর বাইরের পরিবেশ শান্ত হয়েছে। মিহাল ঘুমিয়ে পড়েছে। কবিতা বুকে হাত দিয়ে দীর্ঘশ্বাস নিল। মোনাজাতের ভঙ্গিতে আল্লাহ শুকরিয়া আদায় করল। কারোর জন্য তার স্বামীর প্রাণটা বেঁচে গেছে। পরদিন সকালে ঘুম ভাঙতেই বাইরে হট্টগোল শুনতে পেল কবিতা।
মিহালের গায়ে কাঁথাটা টেনে জানালা দিয়ে উকি দিল। ভিড় জমে আছে। সাবিতের অগ্নিদগ্ধ দেহ অজান্তেই অশ্রু ঝরে পড়ল। কোনো এক প্রহরে একসাথে থাকার প্রতিশ্রুতি দিয়েছিল। সেই ভালোবাসার মানুষটি আর নেই। ভাবতেই ভেতরটা দুমড়ে মুচড়ে উঠছে। মৃত্যুর কারণ হিসেবে অনেকে বলছে বজ্রপাত থাকা সত্ত্বেও গতরাতে ফানুসুরাতে দেখা গেছে সাবিতকে। জানালার গ্রিল ধরে নিঃশব্দে কেঁদে চলেছে কবিতা। একটু শব্দ তুলে কাঁদলে মিহাল জেগে অস্থির হয়ে যাবে। সাবিত নেই। মিহালের শরীরে অবনতি হচ্ছে দিন দিন। পৃথিবীর বুকে সে অতিথি। অতঃপর একাই এই পৃথিবীতে প্রতিনিয়ত লড়াই করে বাঁচতে হবে। ভালোবাসা সুন্দর, যে ভালোবাসায় আলাদা কোনো স্বার্থ নেই, কাউকে পাওয়ার কামনা নেই, দূর থেকে তার সুখ কামনা করা হয়। তাই প্রকৃত ভালোবাসা। নিঃস্বার্থ ভালোবাসাগুলো পৃথিবীতে বেঁচে থাকুক আজীবন। মা, আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে তো, আমার নাস্তা আনো। টেবিলে বসে মিনিমাকে উদ্দেশ্য করে ডাক দিল। রান্নাঘরে রহিমা বেগম চুলা থেকে পাতিল নামাতে নামাতে চিৎকার করে বলে উঠল, আর একটু অপেক্ষা কর মা, আনছি। কই রহিমা, আমার চা দিয়ে যাও তাড়াতাড়ি, আমার অফিসের জন্য বেরোতে হবে তো। রহিমা বেগম চায়ের কাপ নিয়ে রুমের উদ্দেশ্যে পা বাড়াতেই টেবিল থেকে মিনি ডাক দিল, মা, রান্নাঘরে রাখা আছে, একটু নিয়ে খা না মা। আমি রান্নাঘরে যাব? এখন তৈরি হয়েছি, আমার মেকআপ নষ্ট হয়ে যাবে। তোমার আর কতক্ষণ লাগবে? আচ্ছা দাঁড়া, তোর বাবাকে চাটা দিয়ে এখনই আনছি। মিনি বিরক্তির সহিত হাতে থাকা ফোনটার দিকে মনোযোগ দিল। রহিমা বেগম তাড়াতাড়ি করে শফিক সাহেবকে চাটা দিয়ে রান্নাঘর থেকে নাস্তার প্লেট নিয়ে এসে মেয়ের সামনে রাখতেই মিনি নাস্তা প্লেট দূরে সরিয়ে ব্যাগ নিয়ে উঠে দাঁড়ালো। কি রে, নাস্তা প্লেট দূরে সরিয়ে দিলে যে? আমার আর খাওয়ার সময় নেই মা। রাগ করেছিস দেরি হয়েছে বলে? জানিসই তো সকাল থেকে টুকটাক এই কাজগুলো করতে করতে দেরি হয়ে গিয়েছিল। খেয়ে নে না মা। মা, তোমার কাজ বলতে এই ছোট্ট রান্নাঘরে রান্নাটুকি, আর তবু তুমি বলো তোমার কত কাজ। মিনির কথায় তার মা রহিমা বেগম একটু হাসে, আদুরি কণ্ঠে বলে, এই ছোট্ট রান্নাঘর সামলাতে সামলাতেই যে আমার বড় জীবনটা অতিবাহিত হয়ে গেল মা। খেয়ে নে না মা। মিনি মায়ের কথায় বিরক্ত হয়, বাধ্য হয়ে খেতে বসে। এতটুকু কাজ করে মা হাঁপিয়ে ওঠে। আর সে তার বাবা সারাদিন বাহিরে যে কত কাজ করে তার হিসেব নেই। মা বেশ আহ্লাদি, তাই তো এই রান্নাটুকু করেই ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যায়। দক্ষিণ দিকের রুমটা থেকে রহিমা বেগমের ছেলের উচ্চস্বর ভেসে